কালকে আরেকটি সরকার ক্ষমতায় এসে যেন সেটাকে সরিয়ে দিতে না পারে, এই ব্যবস্থাটা করতে হবে। আপনারা আশঙ্কা প্রকাশ করছেন যে আমরা যেন এটা 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 করে দিয়ে যাই, যাতে করে পরবর্তী সরকার এসে যেন কিছু করতে না পারে। করতে না পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা সবকিছু করে দিয়ে যেতে পারবো, কারণ দেখুন বিপ্লবের একটা হানিমুন পিরিয়ড থাকে, এটা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয়। আর আমাদের যে সবকিছুতে সাফল্য আসবে এটাও চিন্তা করা হবে। মানুষ কোনো ব্যবস্থাই এমন নেই যে সবকিছুতে সফল হবে। আমাদের সফলতা যেমন থাকবে, এই সরকারের ব্যর্থতাও থাকবে কিছু, এটাও আপনারা শিওর থাকেন। কারণ সেটা হয়তো আর একটু স্পষ্ট হবে, বা আমরা চেষ্টা করবো যে না সেই ব্যর্থতা তো ওটা আমাদের সাফল্যের জন্য বেশি। সাফল্যের উদ্দেশ্য হবে এই যে আমি সবটাই এই কথা বলছি যে ইরিভার্সিবল হতে হবে। যাই কিছু করি আমরা সেটাকে ইরিভার্সিবল হতে হবে, যাতে পরবর্তী সরকার এসে সেটাকে কোনো সরিয়ে দিতে না পারে। যেটা আমরা দেখেছি, দেখুন 1991 সালে আপনাদের অনেকেই তখন খুব ইয়াং ছিলেন, আমার তো তখন আমিও তো ইয়াং মানুষ। তো 11 সালে কিন্তু আমরা ভেবেছিলাম যে অন্তত একটা সমস্যা আমরা সমাধান করেছি, সেটা কি নির্বাচন কিভাবে হবে এটা আমরা ওয়ান্স ফর অল ঠিক হয়ে ফেলেছি। হয়েছে ভাই, 4টা নির্বাচন হয়েছে গ্রহণযোগ্য পর্যায়ে, তারপরে আবার দিয়েছি। এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। আপনারা জানেন যে সরকার কমিশন করা হয়েছে, 6 জন অত্যন্ত রেসপেক্টেড মানুষের নেতৃত্বে। তারা 4-5 জন করে সাথে নেবে না, নিয়ে তাদের সময় দেওয়া হচ্ছে 3 মাস, যে রেকমেন্ডেশন দেওয়ার জন্য দুর্নীতির ব্যাপারে কি করা যায় এই কমিশন দেবে একটা কমিশন। দেশের সংবিধানের ব্যাপারে কি করা, সংবিধানটা কিন্তু কাটাছেড়া করে সর্বনাশ করে দেওয়া হয়েছে। আমি আসলে বলবো সেটা হয়তো লিগাল প্রবলেম থাকতে পারে, বললাম যে আসলে আমাদেরকে সেকেন্ড রিপাবলিকে যেতে হবে। দ্বিতীয় যেটা কথা বলা হচ্ছে, ফ্রান্সে কিন্তু এখন 6th রিপাবলিকের কিছু একটা চলছে, কারণ তারা এক সময় সম্পূর্ণ সরিয়ে আবার নতুন একটা কিছু শুরু করে। আমাদের অন্তত পক্ষে বাস্তবে নতুন শুরু করার সময় সুযোগ সৃষ্টি হয়েছে। সেটা হয়তো এমন হতে পারে যে এই সংবিধানটাকেই মেজর সংশোধনের মাধ্যমে হয়তো করা হবে। একবার বসে কথা হয়েছিল যে একটা খসড়া তৈরি করা হোক সম্পূর্ণ আলাদা, তারপরে আপনি আপনার ওই যে কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি নির্বাচন করা হোক, তাদের কাজ হবে শুধু সংবিধানটাকে ঠিক করা এবং তারপরে আবার নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। সেটা হয়তো এত কিছু হয়তো হবে না, কিন্তু আমরা আশা করছি এই 3 মাস সময়ের মধ্যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি তখন রিকাল হতো, আমরা এই কমিশনগুলির রিকমেন্ডেশন পাবো। সংবিধান কিরকম হবে, নির্বাচন ব্যবস্থা কিরকম হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থায় নির্বাচন কিন্তু গণতন্ত্র, আরো অনেক কিছু আছে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের শুরুর একটা ধাপ মাত্র, এবং আমরা চাইবো যে মানুষের যেন তাদের মতামত যেন একটা কন্টিনিউয়াস প্রক্রিয়ায় যেন রিফ্লেক্টেড হতে থাকে আমাদের ব্যবস্থা। এটা শুধু আজকে ভোট দিয়ে দিলাম, আপনাকে আমি অনুমতি দিলাম যে আগামী 5 বছর আপনি যাই সেটাই করবেন, এটা যেন না হয়। বড় পরিবর্তনের জন্য বড় পরিবর্তন যদি করতে পারে, দেখুন 35% ভোট পেয়ে আপনি সংবিধান থেকে যাই সেটাই করতে পারেন, তাহলে বাকি 65% মানুষের যে মতামত সেটা গুরুত্ব পেলে বলবেন। আপনি যা কিছু পরিবর্তন করতে পারেন, 35%, 36%, 40% ভোট পাবেন, আপনি সিট পাবেন 200-250 কাছাকাছি। তাহলে কি দাঁড়াবে, বাকি মানুষের মধ্যে কোনো দাম নেই, আমি দিচ্ছি না দাম নেই। এটা চলে কোথায়, ব্রিটেনের মতো দেশে, যেখানে আসলে কনসেন্ট্রেশন প্রক্রিয়া কিন্তু সবসময় চালু আছে, আর গভর্নমেন্ট আছে, অপোজিশন আছে, এবং কোনো মেজর পরিবর্তন কিন্তু কেউ করতে পারে না একটা এই প্রক্রিয়ার বাইরে গিয়ে যে সংসদে একটা মতামত আমাদের এখানে অ্যাবসলিউটলি একটা ডিক্টেটরিয়াল সিস্টেম আমরা করে দিই, যে মুহূর্তে আমি তোমাকে ভোট দিলাম তুমি তখন ডিক্টেটর, তুমি যাই সেটা করতে পারো। এটা আমরা পরিবর্তন চাই। এই জন্য নির্বাচন ব্যবস্থা, সংবিধান, দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নিতে না পারেন, তাহলে আপনার অর্থনীতিতে বাড়ানো যাচ্ছে কেন? গত কিছুদিন যাবৎ যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে ইম্পিউনিটি যেটা পাচ্ছে দুর্নীতিবাজ, সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এই জিনিসটা। দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে, কিন্তু দুর্নীতি করবেন, ধরা পড়বেন, শাস্তি আছে। আমাদের সাথে দুর্নীতি করবেন, বুক ফুলিয়ে খুলে বেড়াবেন, আপনার কোনো শাস্তি নেই। এটা হলো সমস্যা, এই সমস্যাটা দূর করতে। তো সবকিছুই যে আমরা করে যেতে পারবো এমন না, আমাদের সময় খুব বেশি না, কারণ চিন্তা করলাম যে 9 পিরিয়ড খুব দীর্ঘ হবে না, কিন্তু এর মধ্যে আমরা চেষ্টা করবো এই জিনিসটা প্রসেস আছে তার
ইমেজকে আমরা ব্যবহার করছি, ব্যবহার ইতিমধ্যেই করছি। আপনারা দেখেন যে আমাদের কিছু কর্মী যে দীর্ঘ জেল টার্মস পেয়ে গেছে ঝট করে, শুধুমাত্র কিন্তু ওনার ইমেজ ব্যবহার করে আমরা এটা মাফ করতে পেরেছি। কারণ অন্য কেউ এটা করতে পারবে না। আপনি নিশ্চিতভাবে তারা অত্যন্ত কড়া তাদের আইনের ব্যাপার, তার অনুমতি কিন্তু 114 জন মানুষ মাফ করে দেওয়া হয়েছে। আমরা 7,000 আসলে আরো আমরা বেশি ব্যবহার করছি। আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তা করতে আগ্রহী আছে। আমাদের প্রতিবেশীর সাথে কিছু সম্পর্ক সমস্যা আছে, আমি এটা নিয়ে ডিটেলসে যেতে চাই না, সেটাও আমরা শোধরানোর চেষ্টা করেছি। যে আমাদের আমি সেটা একটা কথা বলেছি যে মার্কিনদেরকে আমি বলেছি, তারাও বলেছিল যে ভারতের সাথে সম্পর্ক তাদের জন্য বলেছি। আমি মনে করি কিছু বিষয় আছে যেখানে আমাদের কোনো কিছুতে ইন্টারফেয়ার করা চলবে না, এবং আমরা সেভাবে আগাবো, সেভাবে আগাবো। শুধু ভারত বলুন, চীন বলুন, রাশিয়া বলুন বা বিভিন্ন সাথে আমাদের সমস্যা অনেক কমে। আমরা তো অনেকটা পায়ে পা দিয়ে ধরে বলেছিলাম, যেটা কোনো প্রয়োজন ছিল না। আমাদের বুঝতে হবে যে আমাদের প্রচন্ড স্বার্থ আছে, আপনারা সবাই জানেন, সেটা আপনাদেরকে আবার বলার প্রয়োজন। আমরা উপলব্ধি করি যে আমাদের প্রচন্ড স্বার্থ আছে দেশে, এবং সেই স্বার্থটা আমরা জনগণের দিতে পারি। কাজেই তবে আমি আপনাদেরকে এটাই বলতে আপনি যুক্তরাষ্ট্রের সার্বিক যে অ্যাটিটিউড এখন, সেটা আমাদের সাথে সম্পর্ক সৃষ্টির জন্য অত্যন্ত সহায়ক হবে। সেটা আমরা সেই মেসেজ আমরা পেয়েছি। আমাদের অনেক কিছু করার আছে। আমাদের আরেকটি বিষয়ে খেয়াল করেছেন, 50 বছর ধরে সমস্যা, 15 বছর ধরে সমস্যা, আজকেই সমাধান চাই, হবে। আমি একটা কোটেশন প্রায় দেই, কনফুসিয়াস বলেছিলেন যে you cannot have a child in 1 month even with 9 wives. You can have a child in 9 months with 1 wife, but you cannot with another wife. সবকিছু কিন্তু সময়, মিনিমাম সময় লাগে। কিন্তু এমন হয়েছে যে 10 দিন বয়স বা 7 দিন বয়সের যখন সরকারের, তখন চীনের প্রেসিডেন্ট বাসস্থানে ঘেরাও করে রাখা হয়েছে, তাকে বের হতে দেবে না, আমার এই সমাধান এখন করে দিয়ে যাবে, এই নির্দেশ এখন হয় না। এই জিনিসটা আমরা যেন একটু মনে রাখি। আপনারাও, আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে মিশনগুলোতে যেটা বলছিলাম যে মিশন তেমনই হবে যেমন দেশ হবে। তো দেশে ইনশাআল্লাহ আমরা সিস্টেমের মধ্যে ইমপ্রুভমেন্ট আনছি, মিশনগুলিতেও সেটা আসবে, সেটা রিফ্লেকশন আসবে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি আমাদের প্রচুর অফিসার কম্পিটেন্ট আছে, কিন্তু তারা কাজ করার সুযোগ পাচ্ছে না, বা যারা কাজ করছিল তারাও কিন্তু অনেক আসলে কম্পিটেন্ট, কিন্তু তারা যে কাজটুকু আসলে তাদের করার সেদিকে না গিয়ে অন্যদিকে তাদের নিজেকে বাধ্য করা হচ্ছে। সার্ভাইভেলের একটা প্রশ্ন আছে অনেকে, সবাই তো সরকারি কর্মচারীকে সবসময় লড়াই করার জন্য তাদেরকে নিয়োগ করা হয়নি, তারা সরকারের নির্দেশ পালন করবে, সেটাই স্বাভাবিক। তবে সরকারের ন্যায়সঙ্গত নির্দেশ পালন করবে, এটা হচ্ছে নিয়ম। আমাদের দেশে এমন অবস্থা ছিল যে ন্যায়সঙ্গত নির্দেশের চেয়ে বরং অন্যায় নির্দেশ বেশি আছে, সে কি করবে, তখন তাকে সারপ্রাইজ করতে হবে। আমরা তারপর চেষ্টা করবো যে যারা বিশেষ করে সরাসরি অপরাধে লিপ্ত তাদেরকে আমরা অবশ্যই কন্ট্রোল করার ব্যবস্থা করব। বাকিদের আমি খুবই আশাবাদী যে বাকিরা যখন দেখবে যে কেন্দ্র থেকে নির্দেশ কোনো অন্যায় নির্দেশ আসছে না, তারাও তোমরা অন্যায় করবে। কতগুলি জিনিস আছে যেগুলি সকলে পরস্পর কন্ট্রোলের অধীনে না, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন এই প্রসঙ্গগুলি আপনারা বলেন, অনেকগুলি হোম মিনিস্ট্রির বিষয়, এবং আমি আপনাদেরকে একটু বলবো যে হোম মিনিস্ট্রির দায়িত্বে যিনি আছেন তিনি আমরা একসাথে এনডিসি করেছি 24 বছর আগে। তো আমি তাকে কমপ্লিট কিছু অনুরোধ করতে পারবো যে এই জিনিসটা একটু সহায়তা করে, এই জিনিসটা সহজ করে দেন। আমি আশা করি যে এই ক্ষেত্রে অফিসটা হয়তো সবাই অর্জন করা সম্ভব হবে। আপনাকে একটা কথা বলি, ভোটার আইডি এখন সবচেয়ে জটিল অবস্থায় আছে। কারণ ভোটার আইডি তো আপনার মিনিস্ট্রি, না না আমার মিনিস্ট্রির কোনো কাজ নাই, হোম মিনিস্ট্রি এবং নির্বাচন কমিশন, এবং তাদের মধ্যে এখন খারাপ করা চলছে। এটা আমরা সমাধানের চেষ্টা করছি, আশা করি এটা একটা সমাধানে পৌঁছবে, তাহলে আপনাদের কাজটা একটু সহজ হবে।
কারণ এটা এতদিন ছিল নির্বাচন কমিশনের কাছে, এখন আমার ভূমির কাছে গেছে, নির্বাচন কমিশন সেটা মানতে চাচ্ছে না। এগুলি যে ঝামেলা আছে, আশা করি এটা একটা সমাধান আমরা করতে পারবো। মিশনগুলো সবগুলোতে টেকনোলজিক্যাল ব্যবস্থা এখনো সবগুলিতে প্রতিষ্ঠা হয়নি। আমরা অনেকগুলিতে করতে পেরেছি, অনেকগুলিতে পারিনি। কিছু প্রবলেম এরপরেও আছে, যেমন ধরুন অনেকে পাসপোর্ট মিথ্যা তথ্য সহ নিয়ে এসেছে, সেটা মেশিন রিডেবল পাসপোর্ট। এখন তো আরো আরেক স্টেপ এগিয়ে গেছে। এখন তারা যখন আমি দক্ষিণ আফ্রিকা দেখেছি, তারা তাদেরকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও তারা কারেন্টলি আবার সেটা করার জন্য অ্যাপ্লাই করেছেন, আগে কথাটা বলেনি কিছু আঙুল দেওয়া তথ্য বেরিয়ে যায়। কাজে যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু তখন কিছুই করার থাকে না, কারণ আপনার সিস্টেম সেটাকে অ্যাকসেপ্ট করবে, আপনি কাজটা করবেন কিভাবে, টেকনোলজির সুবিধা এবং অসুবিধা। তো এই ব্যাপারেও আমি নিশ্চিত যে আপনারা যে দেশে থাকেন সেখানে টেকনোলজি অনেক ডেভেলপ করে আপনারা অনুভব করবেন। বাংলাদেশ কনসুলেটকে অনেক ভিড় হয়ে যায়, বাংলাদেশ কনসুলেটকে আরো একটু বড় করতে হবে, আরো বেশি এমপ্লয়ি দিতে হবে এবং বিজনেস সেকশনটা চালু। আমি যদি এই কথাটা বলি তাহলে আমাকে প্রথমেই নাকচ করে দেবেন হলো সালাউদ্দিন সাহেব বলেছেন যে আগামী জুলাই পর্যন্ত কেউ যেন একটি টাকা কাছে রাখছে, কারণ দেশের আর্থিক অবস্থাকে আপনারা জানেন, সবাই জানেন, আমরা সাংঘাতিক খারাপ অবস্থায় আছে সবকিছু। ফর্চুনেটলি যেটা রেমিটেন্স এটা পিক আপ করতেছে, রেমিটেন্স পিক আপ করার কারণে খানিকটা স্বস্তির ভাব আসছে। আর বাংলাদেশের একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষকে দেওয়া হয়েছে, আসান মনসুর ইজ দ্য রাইট পারসন টু দিস। এবং আইন পরিবর্তন করা হচ্ছে তাকে দেওয়া হয়নি, মাইনি আইন পরিবর্তন করে তাকে আমরা নিয়োগ দিয়েছি, কারণ সবচেয়ে দুর্বস্থা আছে ব্যাংকিং সেক্টরটাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে, কোনো ব্যাংকের কাছে টাকা নেই। তো এইগুলো অবস্থা সেটাকে আমি দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা একটু সময় দিন, আমার অনুমান যে 6 মাসের মধ্যে অনেক জিনিস স্ট্রিমলাইন হয়ে আসবে এবং আপনাদের যেগুলি সমস্যা আছে সেগুলি আমার মাথায় থাকুক, রিমাইন্ডারের ব্যবস্থা থাকবে। আমার কিছু কন্ট্রাক্ট আছে, তারা আমাকে রিমাইন্ডার করবে। 70 বছরের ট্রেনে সব জিনিস খুব বেশি সময় থাকে না, এটা সমস্যা আছে। তো আমি আপনাদেরকে এটুকু বলছি যে আমরা খুব ভালোভাবে উপলব্ধি করি যে বাংলাদেশের জন্য আমাদের এক্সপেক্টেড কমিউনিটি কত গুরুত্বপূর্ণ এবং কতখানি অপরিহার্য, এটা আমরা কিন্তু সবাই উপলব্ধি করি। এবং সবাই, আমি দেখেছি যে সবাই চায় যে তাদের যে সমস্যাগুলি আছে আমরা এয়ারপোর্ট ঠিক করার চেষ্টা করতেছি সবার। আপনাদের সমস্যা কম হয়, আপনাদের সমস্যা অনেক কম হয়। মধ্যপ্রাচ্য থেকে যারা আসে, যারা তাদেরকে সবচেয়ে খারাপ সার্ভিস দেওয়া। আমরা এটা মোটামুটি এগ্রিও করেছেন সবাই যে হিউম্যান রাইটস সার্ভিস এবং এয়ারপোর্ট সার্ভিস ইমপ্রুভ করতে হবে। এটা আমি আশা করি যে কিছুদিনের মধ্যে হয়তো করা যাবে। দুর্নীতির ব্যাপারে আমি শুধু এটুকু আপনাকে একটা কথা বলি, 2 মাস আগেও আমার যে সরকারি অ্যালোকেটেড ব্লক সেটা মিউটেশন করতে গিয়ে আমাকে পয়সা দিতে হয়েছে এবং সেটা পরিমাণটা খুব কম না, বেশ পরিমাণ। আমি যদি হাজির হই আমার কাজটাও হবে না, টাকাও হবে না, কাজে আমাকে যেতে হয়েছে অন্যের মাধ্যমে। যে কাজটা করে দেবে সেও তো কিছু ভাবেই। এই করে কিন্তু অবস্থাটা মানে এমন চরম অবস্থা গেছে। অথচ এরা কাজটা যিনি করেন তিনি কিন্তু একজন সরকারের সরাসরি অফিসার, ক্লাস 1 অফিসার সে রিক্রুটেড হয়েছে, তাকে এই দিকে কাজ করা, তারপরে এই অবস্থা। তো এগুলি একদিনে শেষ হয়ে যাবে না, তবে আমরা বদ্ধপরিকর যে বেশ কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম আমাদের করে দিতে হবে, কারণ প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। জুডিশিয়ারির জন্য একটা কমিশন করা হয়েছিল, জুডিশিয়ারিও করা হয়ে গেছে। এমনকি হাইকোর্ট স্বাধীন ছিল, আপনি লোয়ার কোর্টের কথা বললেন, লোয়ার কোর্টে আপনারা সরকারের কর্মচারী হিসেবে কাজ করতেন, যা বলতো তাই বিচার দিত। প্রফেসর ইউনুসের মতো মানুষকে হাঁটার উপর তুলতে হয়েছে, কারণ ইচ্ছা করে তখন বন্ধ করে রাখা হয়েছে। তার মতো একজন মানুষের জন্য তো জজ নেমে আসতে পারতো নিচে, যে স্যার আমার এখানে আপনি উঠতে পারেন না, আমি নিচে বসছি, সে যেখানে বসে সেটাই তো আমি কিছু বলছি। prison reform করতেছেন, ওটা prison, jail, young juvenile, jail, prison, যারা young generation ঢুকতেছে, like young generation যারা reform করার মতো একটা কমিশন হয়েছে, but something
to come out. চুরি যারা করবে ডুবে আরবার আসে যে চুরি না দেখুন ইয়াং জেনারেশনকে আমরা এমন একটা অবস্থানে এখন রেখেছি, হয়তো আপনারা সরাসরি সব কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের 2 জন সদস্য কিন্তু আমাদের ক্যাবিনেটের ভিতরে আছে এবং তারা ইন্টারফেস হিসেবে কাজ করছে, কিন্তু তাদেরকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তার বাইরে তারা কিন্তু ইন্টারফেস হিসেবে কাজ করছে এবং অবিরাম কিন্তু আমরা তথ্য পাচ্ছি সেখান থেকে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এই 2 জনের মধ্যে একজনের কথা আমি বলি, আমি নাম বলবো না, তার কখনো কখনো অবজারভেশন আমাদের অনেক সিনিয়র মানুষের চেয়ে ভালো। এবং তারা, আমি একটা খসড়ার কথা বলি, একটা আইনের খসড়া, সেখানে যে ভুল আমাদের এই পরিষদের কারো মাথায় আসে ইয়াং ছিল, সে যে একটা জিনিস বাদ পড়ে গেছে, যেটা সে আগে সেটি করে দিয়েছে। ভেরি ইন্টারেস্টিং। আমি নিশ্চিন্ত যে আমাদের চেষ্টা নিয়ে কোনো আপনাদের সন্দেহ করার কোনো সুযোগ নেই। সাফল্য কতটুকু আসবে সেটা আপনারা বিচার করেন পরে, এখনই তো সময় আসেনি, একেবারেই শুরু হয়েছে। আমি শুধু একটা জিনিস আশা করতেছি যে একটু ধৈর্য যেন ধরে মানুষ, সবাই রাস্তায় নেমে আসলে কিন্তু কাজ আগাবে। আমাদের যত শুভেচ্ছাই থাকবে। জি আপা বলুন। আমি বলছিলাম যে গত সরকারের যে ইয়েগুলো যারা দুর্নীতিবাদ যারা আছেন আর কি, তাদের তো ঢালাওভাবে শুধু খুনের ইয়ে দিয়ে আসামি করে দিচ্ছে। এটা কিন্তু আপনাদের এখানে আমি আপনাকে এটা নিয়ে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের ভিতরে প্রচন্ড অসন্তোষ হয়েছে, কিন্তু এটা আইনটা এমন যে আমরা কিছু করতে পারছি না, কারণ আপনি ইচ্ছা করে একটা মামলা করে দিতে পারেন আপনি, এবং এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে। এবং আমি কোনো দলের কথা বলছি না, কিন্তু অনেকে ভাবছে যে তারা রিপ্লেস করে ফেলেছে আগের দলটাকে, এখন সবকিছু তারা করবে। এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এইটা এখন যেটা আমরা চেষ্টা করছি সেটা হলো যে যখন ওই রিপোর্টটা দেবে তখন যেন সঠিক রিপোর্টটা দেয়, কারণ সবকিছু যদি খুনের মামলা হয় তাহলে তো কাজ হবে না কোনো কিছু। অলরেডি আমাদের লয়াররা অনেকে বলতেছে যে এই মামলাগুলো একটাও টিকবে না, আলাদাভাবে মামলা করতে হবে। একটা সুবিধা আছে, সেটা হলো যে একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে, তার কাছে খুনের মামলা থাকলে সেটা বাতিল হয়ে যাবে, কিন্তু দুর্নীতির মামলা যেটা সেটা টিকতে পারে যদি সেভাবে করা হয়। আমরা সেভাবেই চেষ্টা করছি। এখন একটা ফায়ার ফাইটিং জব চলছে কি যে নয় থেকে আমরা ঠিক করতে পারিনি, কারণ দেখুন পুলিশ ছাড়া কিন্তু কোনো দেশ চলে না, পৃথিবীর কোনো দেশ কিন্তু পুলিশ ছাড়া চলে না। আমাদের কিন্তু পুলিশ ছাড়া চলতে হয়েছে 15 দিন, একেবারে অনুপস্থিত ছিল পুলিশ। তারপরে যে পুলিশ ফিরে আসছে, এখন তারা কিছু কাজ করছে না ঠিক মতো, তারা ভয় করছে, কারণ পুলিশ তো আপনাকে কিছু একটা বলবো যে আপনার পছন্দ হবে না, আপনাকে একটা কিছু বলবে পুলিশ রাস্তাতে, আপনার সেটা পছন্দ হবে না, কারণ পুলিশ সেটা বলতে ভয় পাচ্ছে অনেক সময়, কারণ তারা আশঙ্কা করছে যে তাতে করে তাদের উপর। এটা আমরা জানানোর চেষ্টা করছি, কারণ পুলিশ সরাসরি মানুষের বিরুদ্ধে ছিল। ফর 1 মান্থ তারা সরাসরি সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকে গুলি করে মেরেছে। এখন সেটা থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কিছু সরিয়ে দিয়ে বাকিদের কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, প্লাস হয়তো কিছু রিক্রুট করতে হতে পারে, সেটাও চিন্তা আছে। আমরা আশা করছি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাসখানেকের মধ্যে জেনারেল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আশা করি আমরা অক্টোবরের শেষ নাগাদ। দেখুন অগাস্টের শেষের তুলনায় সেপ্টেম্বরের শেষ কিন্তু পরিস্থিতি অনেক বেটার হয়েছে। আমরা আশা করছি আরেক মাসের মধ্যে আরেকটু। Sorry sir, এটা নিয়ে একটা কোশ্চেন ছিল, because this is a common topic NRB community especially about law enforcement. যে জায়গায় বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইতে হয়েছে, পুলিশ তো became a personal armed force. So সংস্কারের ব্যাপারে and replacement of the force, এটা নিয়ে কি আপনাদের স্ট্র্যাটেজিক প্ল্যান আছে? এটা নিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যান আছে এবং অলরেডি এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, মানে অলরেডি গবেষণা চলছে যে কিভাবে এটাকে করা যায়। ওই 3 মাস 3 মধ্যে দেখুন এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু চলে আসবে রিকমেন্ডেশন, এবং রিকমেন্ডেশন আসা মধ্যে যে সব হয়ে গেল না, তখন তো আবার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে। রিকমেন্ডেশন আসলো তো 5 জন মানুষের, তারা খুবই জ্ঞানী গুণী, কিন্তু সবকিছু যে তারাই জানেন এমন কথা না, মানুষ এবং সেটাকে অ্যাপ্লাই করা যাবে কিভাবে সেটার জন্য মানুষের সাথে আমাদের আলোচনা করতে হবে। তারপরে পথ নির্দেশটা তৈরি হবে, এবং পথ নির্দেশের উপরে একটা প্রশ্ন আমাদেরকে অহরহ সম্মুখীন করতে হয়, সেটা হলো যে আপনারা কতদিন আছে। তো আসিফুল একটা খুব ভালো কথা বলেছেন। আসিফুল বলেছেন যে সংস্কার করতে হবে, সংস্কারের জন্য যতদিন সময় লাগবে তার 1 দিনও কম থাকবে না, এই সরকার 1 দিনও বেশি থাকবে,
এর মাননীয় উপদেষ্টা যে সেনাপ্রধান একটা ইন্টারভিউতে বলেছেন যে 18 মাস পরে নির্বাচন, 18 মাসের মধ্যে নির্বাচন দেবেন, এই কথাটা আমরা শুনুন, টার্গেট তো সবসময় ভালো করাই ভালো। আমরা দেশকে তো আকাশে নিয়ে যেতে চাই, আকাশে নিয়ে দিতে পারবো না, কিন্তু ঠিক আছে লক্ষ্যটা ওখানে থাকলে একটু আগানো যাবে। আমি এখনো এগুলিকে এভাবেই দেখছি, ঠিক আছে, লেট আস ট্রাই টু ডু দিস থিংস ইন 18 মান্থস, লেট আস ট্রাই। না পারা গেলে যে একেবারে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যেতে পারবো কোনো কথা নেই। আমি এটা কিন্তু একেবারে আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলছি, কোনো এখন পর্যন্ত সরকারের কোনো নির্দিষ্ট পজিশন নাই যে এতদিনের মধ্যে আমরা শেষ করবো। যদি কেউ বলেন সেটাও তাদের ব্যক্তিগত অভিমত বলে আমি মনে করি। আমাদের বুদ্ধিজীবী বা থিঙ্ক ট্যাঙ্ক যারা টকশোতে এসে বিভিন্ন ধরনের পজিটিভ এবং নেগেটিভ কমেন্ট কন্ট্রিবিউট করেন বা অপিনিয়ন দেন, ওনাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের এমন কোনো অ্যাক্সেস করা যায় না যাতে ওনারা পাবলিক টেলিভিশনে এসে ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ ইম্পর্টেন্ট, আর কোনো এক্সপ্রেশন এমনভাবে মানে একটা ফ্লোর ক্রিয়েট করে লোকজন রান করে আর এটাতে বিরাট সমস্যা, ভেরি আনপ্রোডাক্টিভ হয়ে যায়। এটা আপনার সাথে সুবিধা করে বিরাট সমস্যা সৃষ্টি হলো যে আমরা যদি এটা নিয়ন্ত্রণ করতে যাই কোনোভাবে সঙ্গে সঙ্গে কিন্তু অভিযোগ চলে আসবে যে আগে সরকার যা করছিল আপনারা তো তাই করছেন। আমি আপনাকে বলি, আমি তো টকশোর কিছু কথাবার্তা বলতাম, আমি জানতাম আমার সীমানার কথা, আমি জানতাম যে এখানে কি আমাকে কেউ দিতে, তারপরেও কিন্তু আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে ভয় করবে তুই এত বলতে গেলি কেন। এটা থেকে আমরা মুক্তি চাই। আমি চাই না যে কেউ যে কথা বলতে যাচ্ছে সে চিফ অ্যাডভাইজারের ক্রিটিসাইজ করতে পারবে না, এটা কোনো কথা না। উনি চান যে তাকে ক্রিটিসাইজ করা হবে, উনি নিজে বলেছেন। আমরা প্রত্যেকে চরমভাবে ক্রিটিসাইজ করা হয়েছে আমাকে অন্যায়ভাবে, আমি জানি যে সত্য না, আমি কিন্তু সেটাকে মেনে নিয়েছি, ঠিক আছে, কথা বলতে থাকি। এটা হোক, এটা কিন্তু এক ধরনের ইন্টারাকশন, কিন্তু আমরা কিন্তু সেখান থেকে তথ্য পেয়ে যাই, আমরা কিন্তু তথ্য পাই এবং আমরা জানি যে 10টা তথ্যের মধ্যে কোন 3টা রিলায়েবল আর কোন 7টা আসলে রিলায়েবল। তো আমি অনেক বেশি কথা বলে দিয়েছি, সবার জন্য আমি আপনাদের সবার শুভকামনা করছি। বিমান প্রচন্ড লস দিচ্ছে এখন। বিমানের একজন প্রাক্তন এমডি, একজন পুরনো সিএসপি কে আমরা চেয়ারম্যান বানিয়েছি, অত্যন্ত সৎকর্মা, অত্যন্ত সৎকর্মা। হ্যাঁ, সিলেটের আরো অনেকেই আছেন, আপনাদের এখানে যে চেয়ার আছেন ইউনিভার্সিটিতে। যাই হোক, তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার সাথে আমার একটু ইন্টারেকশন আছে, চাইলেই আমরা এটাকে নিয়ে আসতে পারবো। অনেকগুলি শর্ত আছে, কারণ এখানকার যে অথরিটি তারা অ্যাপ্রুভ করতে হবে। আমরা চেষ্টা করছি, অন্তত আসতে পেরেছে কেনাডা পর্যন্ত। আমরা চেষ্টা করছি, আমি বিমানের বোর্ডের মেম্বার ছিলাম একসময়। বিমান যখন প্রথম কর্পোরেটাইজ করা হয় তখন 100 টাকার শেয়ার কিনে আমি কিন্তু ওটার মালিক হয়েছিলাম টোটাল। তো তখন থেকে আমরা এগুলি নিয়ে চেষ্টা করছি। 1700 এয়ারক্রাফট আছে কালকা এয়ারলাইন্সে, এখান থেকে যদি 10টা এয়ারক্রাফট বাংলাদেশের সাথে যোগাযোগ থাকে, এই টাকাটা অন্তত কিছু হইল আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং। আরেকটা গরিব দেশ ইথিওপিয়া, ভাই আমি বলতে পারবো না, তবে আমি বিমান যে চেয়ারম্যান আছেন উনি নিজে চেষ্টা করছেন যে এটাকে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, যতটুকু সম্ভব সার্ভিস বাড়ানোর। তো দেখা যাক কতটুকু কি বাড়া যায়। গরিব একটা দেশ ইথিওপিয়া, ইথিওপিয়া থেকে ডাইরেক্ট ইথিওপিয়ার অবস্থানটা আপনি চিন্তা করুন। ইথিওপিয়ার যে একটা লোকেশন, এটা থেকে বিরাট হেল্প করতেছে। এটা ইস্ট এবং ওয়েস্টের একদম মাঝখানে। আমরা কিন্তু ওইরকম হাব হতে পারিনি, কারণ আমাদের আশেপাশে হাব দাঁড়িয়ে গেছে, কতগুলি যেগুলি রিলায়েবিলিটি দাঁড়িয়েছে। আমাদেরকে সেই হাব করতে হলে কিন্তু আমাদের আরো অনেকখানি পথ এগোতে হবে, কারণ আমাদের তখন লাগবে কি যে একজন ইউরোপ থেকে যাবে, আমাদের ওখানে একটা ফ্লাইট দিয়ে চলে যাবে সে সাউথ ইস্ট এশিয়াতে বা ইস্ট এশিয়াতে। সেই অবস্থানে আমাদের পৌঁছতে সময় লাগবে। কিন্তু আমরা আপাতত চেষ্টা করছি বিমানটাকে একটু স্ট্রিমলাইন করতে, যেন লসের পাল্লাটা কমে এবং মানুষের সার্ভিসটা যেন একটু ভালো করা যায়। আমরা একটা টার্মিনাল করেছি, আপনারা জানেন। আমার ভাই এটাতে বেশ অনেক সময় জড়িত ছিলেন এয়ারফোর্সে। সে আমাকে ওয়ার্ন করেছে যে এটা 2 বছরে চালু করতে পারবেন না যদি আপনারা ইমিডিয়েট ব্যবস্থা না নেন কিছু কিছু, কারণ কোনো কিছুই করা হয়নি, শুধু সিভিল কনস্ট্রাকশন দেখানো হয়েছে। এটাতে
একটা এয়ারপোর্টে বিরাট কিছু জড়িত আছে, অনেক কিছু থাকে জড়িত, সেগুলো প্রায় কিছুই করা হয় না। কিন্তু আমরা এখনো এটার অপারেটর ঠিক করে নিই। অপারেটর ঠিক করার পরে 6 মাস লাগবে তাদের সফট ওপেনিং করতে, এবং তারপরে আরো 6 মাস লাগবে এটাকে পুরোপুরি চালু করতে। অর্থাৎ আজকে যদি আমি অপারেটর নিয়োগ করি তাহলে 1 বছর পরে এটা মোটামুটি চালু হবে। অথচ এটা যখন কনস্ট্রাকশন হচ্ছে তখন অপারেটর নিয়োগের ব্যাপারে কোনো অগ্রগতি হয়। তো এই যে অ্যানোমালিসগুলি, এই যে ডিসকানেক্টগুলি, এগুলিকে আসলে ঠিক করতে হবে। আমরা চেষ্টা করছি, দোয়া করেন কতটুকু পারা যায় সবার স্বার্থে দেখা যাবে। সেক্ষেত্রে বলছেন যে রিগার্ডিং পাওয়ার বলি, আমাদের আগে ছিল ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার যারা আছে বা আমেরিকান পাসপোর্ট হোল্ডার, পাসপোর্ট ইজ এ ভ্যালিড আইডি, কিন্তু এটা ছিল আগে, এটা দিয়ে আমাদের পাওয়ার করা যেত। এখন কেন করা হচ্ছে যে বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট করতে হয়, কারণ বাংলাদেশের ভ্যালিড পাসপোর্ট অনেকের নাই। আমি এই সমস্যাটা জানি, আমার ঘনিষ্ঠ একজন বিপদে পড়েছিল। এটা আমি চেষ্টা করবো যে কিছু করা যায়। অনেকেই তো থাকবে না পাসপোর্ট। আমাদের একটি আইন আছে যেটা আমি ফেস করছি একটু, সেটা হলো যে সিটিজেন না, তার যে প্রপার্টি রাইটস কতটুকু, এটা নিয়ে অ্যাম্বিগুইটি আছে, এটাকে ঠিক করতে হবে। আমার মেয়ে একটি অন্য দেশে রাখবে এবং তার কিছু প্রপার্টি আছে, তুমি আমি আমার প্রপার্টি দিয়ে দিই, এটা নিয়েও অ্যাম্বিগুইটি রয়ে গেছে। আসলে সে কি এটা ট্রান্সফার করতে পারবে কিনা, ক্লিয়ার করতে পারবে কিনা, ডুয়াল সিটিজেনশিপ না নিলে। আবার অনেক দেশ ডুয়াল সিটিজেনশিপ করার পরে এই সমস্যাও আছে অনেক। তবে ফর্চুনেটলি ব্রিটিশ বা আমেরিকানদের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই। আপনারা ডুয়াল সিটিজেনশিপ দিতে পারেন, এবং ডুয়াল সিটিজেনশিপ নিয়েও কিছু প্রবলেম আমরা শুনি যে আছে। একটা ক্লিয়ার মেসেজ পাসপোর্টে লেখা থাকে, born while I was born in Dhaka, is British passport লেখা আছে, যার জন্য আমাদেরকে কি বলে নন ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্প দেওয়া হচ্ছে। এটাই তো আমাদের আসলে ইট ক্যান বি এক্সপ্লেইনড ইন দিস ওয়ে। আসলে আইনের অনেক কিছুকে এক্সপ্লেইন ওয়ে করতে হয়, তো আমরা সেটা হয়তো করছি না এখন। আমি এই জিনিসটাকে একটু দেখবো যাতে করে একটু সহজ হয়। আমরা অনেক মনের কথা শেয়ার করতে পেরেছি। আমরা মাঝে মাঝেই এরকম মনের কথা শেয়ার করবো।